গুড মর্নিং। আজকের ক্লাস মানে এই ক্লাসটি তোমাদের ফোর্থ সেমিস্টার অনার্সের জন্য মূলত একই সঙ্গে সঙ্গে যারা আগামী দিনে চাকরি পরীক্ষাতে বসতে চাইবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পাঠ, যার ফলে একটু মন দিয়ে সবাই শোনার চেষ্টা করবে। মনে হয় তোমরা স্কুলেতে কিছুটা এই ব্যাপারে শুনেছো, এই টপিকটার ব্যাপারে। সেটা হচ্ছে যে পেশোয়া, মারাঠা পেশোয়াদের সম্পর্কিত বিষয়। প্রশ্নটা, ভারতবর্ষে মারাঠা সাম্রাজ্যের বিস্তারে পেশোয়া প্রথম বাজিরাওয়ের ভূমিকা বর্ণনা করো। what was the contributions of पेशवा बाजीराव फर्स्ट। तो ये क्वेश्चन है, 10 मार्क का क्वेश्चन आता है तुम लोगों का एग्जाम में। আরেকটা উল্টোভাবে কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে যে হিন্দু পাদ পাতশাহী এই তত্ত্বটি আসলে কি, এবং এই তত্ত্বের মাধ্যমে প্রথম বাজিরাও কিভাবে উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তাহলে এই যে হিন্দু পাদ পাতশাহী নিয়েও অনেক সময় 5 মার্কের কোয়েশ্চেন হয়, তো সেই দিকটাও তোমরা একটু খেয়াল রাখবে। যে কোনো বইয়েতে তোমরা পাবে এই টপিক, যেহেতু তোমরা স্কুল লেভেলে ডিটেলসে পড়ানো হয়নি, কলেজ লেভেলেই তোমরা একটু ডিটেলসে পড়বে। তো যারা এমএ পড়বে ভবিষ্যতে তারাও আরও ডিটেলসে পড়তে পারবে। তো শুরু করি। আজকের বিষয় মারাঠা পেশোয়া প্রথম বাজিরাওয়ের মারাঠা সাম্রাজ্য বিস্তারে কতটা ভূমিকা ছিল, এক প্রকারে তার যে অ্যাচিভমেন্টস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা শুরু করার আগে তোমাদের একটু পিছনের দিকে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বিষয়টা। আমরা শিবাজি পড়েছি এবং আমরা জানি শিবাজির যিনি ছেলে ছিলেন, বড় ছেলে শম্ভুজি, শিবাজি মারা যাওয়ার পর শম্ভুজিকে আওরঙ্গজেবের রাজদরবারে নিয়ে যে গ্রেপ্তার করা হয়েছিল এবং ওখানে তার প্রাণদণ্ড হয়েছিল। তারপরে তার যে ছেলে শাহুকেও কিন্তু মুঘল যারা সেনা ছিলেন তারা বন্দি করে নিয়ে গিয়েছিলেন। এখন প্রথম থেকেই শাহু একটু মুঘল সাম্রাজ্যের প্রতি একটু ওবিডিয়েন্ট বলা যেতে পারে, কিন্তু মারাঠা সাম্রাজ্যের বাকি পরিস্থিতি কেমন ছিল, শাহু তো মুঘল দরবারে রয়েছেন। এদিকে শিবাজির ছোট ছেলের নাম পাওয়া যায়, তার নাম রাজারাম। এখন রাজারামের যে মৃত্যুর পর তার বিধবা পত্নী ছিলেন তারাবাই, এবং তাদের একজন ছেলে ছিল, তার নাম হচ্ছে, আমরা ইতিহাসে তাকে বলা হচ্ছে যে দ্বিতীয় শিবাজি রূপে বর্ণনা করা হয়েছে। ঘটনা পরম্পরাটা এরকম। তাহলে দুটো নাতি পাওয়া গেল শিবাজির, मतलब 2 ग्रैंडसन मिल रहा है हम लोगों को। शंभूजी का एक पुत्र, राजाराम का एक पुत्र। তাহলে যখন শম্ভুজি মানে যখন শম্ভুজিকে পুত্র, যখন শম্ভুজি মারা যাচ্ছেন, তার যখন পুত্র শাহু মুঘল রাজদরবার থেকে বেরিয়ে আসছেন, তিনি কিন্তু তার মুঘল যে মানে আমাদের শিবাজি যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তিনি তার বলছেন যে উত্তরাধিকারী হিসেবে তারই মানে সাম্রাজ্য পাওয়ার অধিকার রয়েছে। এবং আমরা জানি যে টাইটেলটা শিবাজি ইউজ করছেন ছত্রপতি, সেই ছত্রপতিটা তিনি দাবিদার প্রকাশ করছেন যে আমি ছত্রপতি। এখন এই শিবাজির এই সাম্রাজ্য, বিশেষ করে তার যে এলাকা, সেই এলাকাতে নিজেকে মানে প্রতিস্থাপন করতে গিয়ে যে মানুষটা সাহায্য পাচ্ছেন, সেই মানুষটার নামই হচ্ছে এই বালাজি বিশ্বনাথ। তিনি মহারাষ্ট্রের কোঙ্কণ উপকূলের একজন চেতপাবন ব্রাহ্মণ ছিলেন। মানে ये बालाजी विश्वनाथ का हेल्प ले रहे हैं, क्योंकि वहाँ पर छत्रपति जो टाइटल है, छत्रपति मीन्स मराठा का जो राजा होता है उसको छत्रपति बोला जाता है। तो দুজন তো দাবিদার, কে ছত্রপতি হবেন, বড় ছেলের ছেলে আর একটা হচ্ছে ছোটো ছেলের ছেলে। তো শিবাজি দুইজনই নাতি। তাই এই রকম একটা পরিস্থিতিতে তারাবাইয়ের যে পুত্রের নাম আমি বললাম, দ্বিতীয় শিবাজি মৃত্যু হয়ে যাচ্ছে, আর ছেলে নেই। তারপরে রাজারামের আর একটা বউ ছিল, এবং সেই রাজারামের বউটার নাম বলা হচ্ছে রাজসবাই, তার একজন ছেলে ছিলেন। এই
ছেলেটি হচ্ছে মানে দ্বিতীয় শম্ভুজি। এই ছেলের যে নাম রাখা হচ্ছে দ্বিতীয় শম্ভুজি। তো এই মারাঠা যে পরিস্থিতি, এই সময় একটা সিংহাসন মানে কে ছত্রপতি হবেন এইটাতে শেষ পর্যন্ত যিনি সাফল্য লাভ করছেন, মেনে নেওয়া হচ্ছে শাহুকে ছত্রপতি হিসেবে মেনে নেওয়া হচ্ছে 1713 সালে। শাহু এবং ওই আমাদের দ্বিতীয় যে শম্ভুজি, এদের মধ্যে চুক্তি হচ্ছে। এই চুক্তির ফলে ট্রিটি অফ ওয়ার্নার চুক্তি বলা হচ্ছে। এই চুক্তিতে ঠিক হচ্ছে যে শাহু হবেন ছত্রপতি, আর দ্বিতীয় শম্ভুজি তিনি কোলাপুরের মহারাজা হবেন, মহারাষ্ট্রের যে কোলাপুর অঞ্চল মহারাজা হবেন। যার ফলে একটা আপাত সন্ধি স্থাপিত হলো দুজনের মধ্যে এবং মারাঠা সাম্রাজ্য এগিয়ে চলল। এটা হচ্ছে প্রাইমারি স্টেজের ঘটনা। আমি যে ব্রাহ্মণটার নাম বলেছিলাম বালাজি বিশ্বনাথ, কঙ্গন উপকূলের, এনার যে সময়কালটা আমরা জানতে পারি 1713 থেকে 1720, 1713 टू 1720 बालाजी विश्वनाथ का टाइम पीरियड है। ये एक ब्राह्मण थे और साहू को उनके छत्रपति बनने में इनको बहुत बड़ी मदद किए थे। तो इसके बदले में क्या हुआ, साहू ने इनको अपना जो पेशवा का जो अष्टप्रधान, मैंने जो पिछले क्लास में बताया था अष्टप्रधान माने 8 अष्टप्रधान যেটা শিবাজি প্রশাসনের গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদ, সেই অষ্টপ্রধানের হেড পেশোয়া প্রধানমন্ত্রী করেছিলেন। তাহলে কাকে প্রধানমন্ত্রী করলেন শাহু? বালাজি বিশ্বনাথ। এবং আরেকটা ঘটনাক্রম আছে যে আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে, কারণ শম্ভুজি মারা গিয়েছেন, তারপরে শাহু ছত্রপতি হয়েছেন, এবং এই শাহুর সময়কাল থেকেই শাহু ব্যক্তিগতভাবে মারাঠাদের যে লেগাসি ছিল, ওই যে শিবাজি সময়কালের যে উদ্ধত্ত মানে যে বীরত্ব ভাবনা চিন্তা, সেই ব্যাপারটা কিন্তু শাহুর মধ্যে ছিল না। অলস প্রকৃতি ছিলেন এবং একটু সুখ শান্তিতে থাকার পক্ষপাতী ছিলেন। এই অবস্থার মানে পরিপ্রেক্ষিতে মারাঠা যে পেশোয়া পদ, সেই পদটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবং সেটি সামনের দিকে উঠে আসছেন। ইনডাইরেক্টলি শাহু থাকছেন অ্যাজ এ ছত্রপতি, কিন্তু পেশোয়া বা প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী, সেই পদটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে মারাঠা প্রশাসনে। এবং এটা 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 জানা যায় যে যখন মৃত্যু মুখে রয়েছেন শাহু এতটাই ক্লোজ ছিলেন, বালাজি বিশ্বনাথ এতটাই ক্লোজ ছিলেন শাহু, যে তার উপরে সমস্ত দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছিলেন সমস্ত প্রশাসনের গুরুত্বপূর্ণ ডিসিশনে। তো যার জন্য শাহু মৃত্যু যখন হয় তখন একটা উইল লিখে গিয়েছিলেন এবং সেই উইলে তিনি ঘোষণা করে গিয়েছিলেন যে মারাঠা পেশোয়ার হাতেই রাষ্ট্র পরিচালনার সমস্ত দায়িত্ব প্রদান করা হচ্ছে। मतलब वो मौत से पहले एक विल बना के गए कि आज से मराठा प्रशासन की जितने भी डिसीजन होंगे वो ए पेशवाई लेंगे, मतलब एक विल बना के देके गए थे। এরপর থেকে কি হলো যে মারাঠা রাজ্যের যে সর্বোচ্চ পদ সেটা হয়ে দাঁড়ালো পেশোয়া, এবং সেখানে ছত্রপতি অবশ্য যে পদটা কিন্তু রয়ে গেল, কিন্তু পেশোয়া হয়ে গেলেন মানে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ মারাঠা প্রশাসনের জন্য। এবার আমরা একটু ছোট্ট করে দেখে নিই বালাজি বিশ্বনাথের যে কৃতিত্ব। বালাজি বিশ্বনাথের আমি তো বললাম টাইমটা 1713 থেকে 20, 7 বছরের যে এই যে তার যে সময়কাল, এই সময়কালের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। তিনি তো মারাঠা প্রশাসনের প্রধানমন্ত্রী এবং তার যে সময়কালে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, আগের একটা ক্লাস আমি তো ওদের দিয়েছিলাম যে মুঘল যুগে অরঙ্গজেব মারা যাওয়ার পর ইরানি, তুরানি, হিন্দুস্তানি এই তিনটে যে গ্রুপ ছিল মুঘল রাজ দরবারে, তো তারা কন্ট্রোল করছিল, যে যাকে পারছিল পছন্দ মতো লোককে মুঘল বাদশাহ বানাচ্ছিলেন এরকম টাইপের। তো ওই সময় মুঘল বাদশাহ ছিলেন আজম শাহ। এই সৈয়দ ব্রাদার্সের প্রভাব কিন্তু ওই সময় বেশি ছিল। তা সৈয়দ ব্রাদার্সের মধ্যে একজন ছিলেন সৈয়দ হোসেন আলী। তার সঙ্গে বালাজি বিশ্বনাথ খুব ভালোভাবে জানতেন যে প্রথম থেকেই তো শাহুর একটা ভালো সম্পর্ক ছিল মুঘলদের সঙ্গে, তা যেহেতু তিনি প্রাইম মিনিস্টার ছিলেন, তো সেই জন্য শাহু মানে বালাজি বিশ্বনাথ এবং আমাদের সৈয়দ ব্রাদার্সের মধ্যে হোসেন আলী, সেই হোসেন আলীর সঙ্গে একটা চুক্তি করেছিলেন 1714 সালে। এই শাহুর চুক্তির দ্বারা মোটামুটিভাবে মুঘলরা মারাঠা আধিপত্যকে মেনে নেবেন, আবার মারাঠারা মুঘল আধিপত্যকে
মানে মেনে নেওয়ার নানান ধরনের ছোটো 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 বিষয়কে তারা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, মানে একে অপরের প্রতি রেসপেক্ট দেবেন। অর্থাৎ এর মাধ্যমে বালাজি বিশ্বনাথ যেটা করতে পেরেছিলেন সেটা হচ্ছে যে মুঘল বাদশাহী মারাঠা প্রশাসনকে স্বীকৃতি প্রদান করে দিয়েছিল এই চুক্তির দ্বারা। এটা কিন্তু মাথায় আরও ডিটেলস আছে এই চুক্তিতে, আমি অত চুক্তির ডিটেলসে যেতে চাইছি না। তোমরা যদি বই পড়তে চাও বই নিশ্চয়ই পড়ে নেবে। তাহলে এই যে চুক্তি হয়েছিল মোটামুটিভাবে হুসেনের সাথে, মানে 1714 সালের যে চুক্তি, সেই চুক্তিতে মোটামুটিভাবে মুঘলদের দ্বারা মারাঠা পেশোয়া স্বীকৃতি আদায় করে নিয়েছিলেন বালাজি বিশ্বনাথ, মানে পেশোয়া বালাজি বিশ্বনাথ। এটাই ছিল বালাজি বিশ্বনাথের সময়কালের অন্যতম বড় কৃতিত্ব। এখন বালাজি বিশ্বনাথ অত্যন্ত ধুরন্ধর মানুষ ছিলেন, ভীষণ চালাক মানুষ ছিলেন, এবং তার তো প্রাইমারি স্টেজ সেই সময়টা তো প্রথম দিক। তিনি সাম্রাজ্যকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, মারাঠা প্রশাসনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই বিষয়ে ভাবনা চিন্তা তার মাথাতে সবসময় ছিল। কিন্তু 1730 সালে তিনি যখন মারা যাচ্ছেন, তার একমাত্র ছেলে ছিল বালাজি প্রথম বাজিরাও। বালাজি মানে আমাদের বালাজি বিশ্বনাথের প্রথম যে ছেলে, বালাজি বিশ্বনাথের ছেলে, যিনি ভারতবর্ষে ভীষণ ফেমাস হয়েছিলেন এবং মারাঠা সাম্রাজ্যকে গোটা ভারতবর্ষ জুড়ে বিস্তার লাভ করিয়েছিলেন, যার টপিকটা আজকে আমরা পড়ব, তিনি হচ্ছেন প্রথম বাজিরাও। বাজিরাওয়ের সময়কাল হচ্ছে 1720 থেকে 1740। আচ্ছা, বাজিরাওয়ের বয়স তখন মাত্র 19 বছর যখন তিনি মারাঠা প্রশাসনের পেশোয়া পদে দায়িত্ব পাচ্ছেন তার বাবা মারা যাওয়ার পর। আচ্ছা, এই প্রসঙ্গে বলে নিই, এই যে মানে বালাজি প্রথম বাজিরাওয়ের সময়কাল থেকেই পেশোয়া পদটা বংশানুক্রমিক হয়ে গিয়েছিল, মানে বংশ পরম্পরায়। তো পেশোয়া প্রথম বাজিরাওই ভারতবর্ষের মারাঠা আধিপত্যের বিস্তারের জনক বলা হয়। ঐতিহাসিকেরা বলেন যে শিবাজি শুধুমাত্র মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, কিন্তু মারাঠা সাম্রাজ্যকে একটা জাতীয় রূপ দান করেছিলেন এই প্রথম বাজিরাও। প্রথম বাজিরাওয়ের বয়স 19 বছর। প্রথম বাজিরাওয়ের সামনে নানান সমস্যা ছিল, এবং তিনি মানে শিবাজির মৃত্যুর পর যদি কাউকে বলা হয় যে মানে গেরিলা যুদ্ধ, ওই যে পাহাড়ে জঙ্গলে লুকিয়ে যে আচমকা আক্রমণ করার যে गेरिला वॉर, इसके जो पारदर्शी बोला जाता था, इनको बोला जाता, बाजीराव फास्ट को बोला जाता था। তো বালাজি বাজিরাও ছিলেন গেরিলা যুদ্ধের অন্যতম জনক। তার সামনে তিনি কিন্তু মানে এমন একজন মানুষ ছিলেন, তার স্বপ্ন ছিল ভীষণ। তিনি নিজেকে কেবলমাত্র যে মারাঠা সাম্রাজ্যের মধ্যেই তার মারাঠা এরিয়াকে মানে সীমাবদ্ধ রাখবেন, এমন ভাবনা চিন্তা কিন্তু প্রথম বাজিরাও ছিল না। তিনি চাইছিলেন বিস্তার হোক, মারাঠা সাম্রাজ্যের বিস্তৃতি হোক। তিনি তার নিজ সেই সময়তে মারাঠাদের মধ্যে অনেক সামন্ত ছিল। প্রথমে তিনি পেশোয়া, এবং সেই সময়তে মানে যিনি ছিলেন অত্যন্ত ধুরন্ধর মানুষ, তিনি তার অন্যান্য মারাঠা সর্দারদের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতায় যাননি। যেমন ধরো মহারাষ্ট্রের মানে হোলকার, তারপরে ধরো মানে ভোঁসলে, তারপরে ধরো সিন্ধিয়া, এদেরকে কী করে, এরাও তো মারাঠার মানে সামন্ত, মারাঠার এই কী বলবো, এগুলোকে একটা জোনে শিবাজির সময়কালে এরা তো ছিলেন সামন্ত প্রভু, তো এরা একটা এলাকায় শক্তিশালী ছিল, যার ফলে এদের সঙ্গে ঝগড়ায় না গিয়ে তিনি চেষ্টা করেছিলেন এদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে, যে মারাঠা কনফেডারেসি, মারাঠা রাষ্ট্রমণ্ডল বলে একটা সংগঠন তিনি তৈরি করতে পেরেছিলেন। এবং তারপরে মারাঠা ব্যবস্থাটাকে, সংগঠনটা তৈরি করে নিয়ে কিভাবে সামনের দিকে মুভ করা যায় সেই ব্যাপারে তিনি ভাবনা চিন্তা করেছিলেন। তবে মনে রাখবে, এই প্রথম বাজিরাওয়ের 3 জন বড় শত্রুর নাম পাওয়া যায় যারা মহারাষ্ট্রে মানে বাজিরাওয়ের ক্ষতি করতে চাইতেন। একটা হচ্ছে দক্ষিণ ভারতের অন্যতম আঞ্চলিক শক্তি, যেটা মুঘল বাদশাহীর মানে ঔরঙ্গজেবের মৃত্যুর পর অন্যতম শক্তিরূপে আত্মপ্রকাশ করেছিল, এটা মহারাষ্ট্রে আমাদের হায়দ্রাবাদের নিজামুল মুলক। আর একটা হচ্ছে কোলাপুর, মানে আমাদের যদি মনে পড়ে ওই যে যেটা মহারাজা ছিলেন আমাদের দ্বিতীয় শম্ভুজি, তিনি। আর একটা হচ্ছে যে সামন্ত আরেকজনের নাম পাওয়া যায় ত্রিম্বক রাও, মারাঠা ত্রিম্বক রাও। এই 3 জন তার সবথেকে বড় শত্রু ছিল। তো মারাঠা নিজাম কোনো অবস্থাতেই মানে প্রথম বাজিরাওয়ের
এই কর্তৃত্বকে তিনি মানতে চান না। তিনি সবসময় চান মারাঠা, এরা তিনজন মিলেই চাইতো যে মারাঠার প্রথম বাজিরাওয়ের কর্তৃত্বকে যাতে করে ধ্বংস করা যায়। কিন্তু তিনি তো খুব ভালোভাবেই জানতেন, প্রথম বাজিরাও এই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে জানতেন যে এরা তিনজন আমাকে বাধা দেবেন। তিনি কিভাবে এদেরকে এক এক করে পরাজিত করছেন এবং প্ল্যান করে করে এক এক করে এদেরকে সরাচ্ছেন নিজের রাস্তা থেকে, একটু দেখে। তার প্রথম টার্গেট হচ্ছে নিজামকে সরাসরি তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং দুই জায়গায় যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে পালক্ষেত আর একটা হচ্ছে ভূপাল। এই দুই জায়গায় যুদ্ধ হয়ে সরাসরি নিজামকে তিনি পরাজিত করেছিলেন এবং নিজামের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল যে তাকে সরিয়ে দেওয়া, সেই ব্যাপারটাকে চিরতরে তিনি বিনাশ করে দেন, অর্থাৎ নিজামকে পরাজিত করে। দক্ষিণ ভারতে অন্যতম আরেকটা প্রতিদ্বন্দ্বী শক্তি ছিল সিদ্ধি, সিদ্ধিগণ, জিঞ্জিয়ার প্রদেশের। এই জিঞ্জিয়ারা ছিলেন আরবস থেকে আগত, এরা বিজনেস কমিউনিটি ছিল, এদেরকে তিনি পরাজিত করছেন। মারাঠা উপকূলে এদেরকে পরাজিত করে মারাঠার যে উপকূল ভাগ, জল এবং স্থলে এদের যে আধিপত্য ছিল এলাকাগুলোতে, তাদেরকে সরিয়ে দিয়ে মারাঠা আধিপত্য স্থাপন করছেন। অর্থাৎ যে প্রান্তীয় ভাগ রয়েছে আরব সাগরের উপকূলে অঞ্চলটা তিনি নিজের কন্ট্রোলে নিয়ে আসছেন সিদ্ধিদের পরাজিত করে। দক্ষিণ ভারতে যেটা গোয়া ছিল, এই গোয়ার দিকটাতে পর্তুগিজরা ছিলেন এবং পর্তুগিজদেরও মহারাষ্ট্র পর্তুগিজদের সেখানে পরাজিত করে গোয়া এবং মহারাষ্ট্রের যে বেসিন অঞ্চল তিনি দখল করছেন। তাহলে নিজাম, जंजियर, सिद्धि एवं पोर्तुगीज, इन तीनों जो पावरफुल स्टेट, पावरफुल माने कम्युनिटी, पावरफुल मतलब स्टेट बोल सकते हैं, पावरफुल जो इनके शत्रु थे, इनको विनाश करके उन्होंने साउथ इंडिया में, साउथ सेक्शन में इन्होंने अपना पकड़ मजबूत कर लिए थे। कौन? बाजीराव फार्स्टेर এরপরে যেটা নজর পড়লো, তার তো উদ্দেশ্য শুধুমাত্র মারাঠা এর মধ্যেই সীমাবদ্ধ রাখা নয় মারাঠা সাম্রাজ্যকে। আমি প্রথম থেকেই তোমাদের বলছি, তার মেন যে উদ্দেশ্য ছিল মারাঠার আধিপত্য সমগ্র ভারতবর্ষ জুড়ে বিস্তার হোক, मतलब पूरे पैन इंडियन एक स्थिति ऐसा पैदा हो कि पैन इंडियन कॉन्सेप्ट बन जाए मराठा कन्फेडरेसी, तो मराठा पावर विस्तार लाभ करे। মারাঠা পাওয়ার বিস্তার লাভ করতে গেলে তাহলে তাকে তো উত্তর ভারত অভিযান চালাতে হবে, কারণ উত্তর ভারত অভিযান ছাড়া তো ভারতবর্ষের জয় করা মানে পুরো ভারত তার আন্ডারে নিয়ে আসা, কমপ্লিট করা অসম্ভব। যার জন্য তিনি কি করছেন, তিনি প্রথমে মারাঠা যারা সর্দার ছিলেন, এই যে আমি বললাম ভোঁসলে, হোলকার, সিন্ধিয়া, এদের সমস্ত মিটিং ডেকে এদেরকে প্ল্যানটা বললেন যে মারাঠা আদর্শকে গোটা ভারতবর্ষে ছড়াতে হয়। তো এই পরিকল্পনা সবাই কিন্তু রাজি হয়নি যে এটা কি করে সম্ভব, একজন মারাঠা সামান্য অঞ্চলের লোক উত্তর ভারতবর্ষে তার প্রভাব বিস্তার করবে। সেই সময়ে সমসাময়িক একজন লেখক নাম পাওয়া যায় মলহর রামরাও চিতনিসের যে বর্ণনা পাওয়া যায়, সেই বর্ণনা থেকে এটা বলা হয়েছে যে শাহু, তিনি তো পেশোয়া, তো মানে তিনি ছত্রপতি, এই শাহুর রাজ দরবারেতে তিনি প্ল্যান দিয়েছিলেন, প্রথম বাজিরাও প্ল্যান দিয়েছিলেন যে তাকে বুঝিয়েছিলেন যে আমি উত্তর ভারতে অভিযান চালাতে চাই। এবং তখন যারা মারাঠা যারা অন্যান্য সর্দার ছিলেন তাদের একজনের নাম পাওয়া যাচ্ছে শ্রীপদ রাও বলে, এবং মারাঠার মানে পরিকল্পনা প্ল্যানিং কমিশন, প্ল্যানিং টিম, তার মধ্যে ইনি ছিলেন। তিনি প্ল্যান দিয়েছিলেন যে আগে আমাদের নিজের এরিয়াগুলো শক্তিশালী করে নেওয়া হোক, বিশেষ করে তিনি কঙ্গন উপকূল, কর্ণাটক, এই অঞ্চলগুলো দখল করে নিয়ে কিছু টাকা পয়সা জমিয়ে অর্থনীতিটা স্ট্রং হয়ে যাক, তারপর আমরা উত্তর ভারতে দিকে অভিযানে যাব। এটা তিনি ওই প্রপোজাল দিচ্ছেন, শাহুকে তিনি বলেছেন। প্রথম বাজিরাওয়ের এই প্ল্যান মোটেই পছন্দ হচ্ছিল না, কারণ প্রথম বাজিরাও মানে তিনি আর অপেক্ষা করতে চাইছেন না। তিনি শাহুকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটি হচ্ছে একটা সেরা সময়। কোড আনকোড একটা কথা জানতে পাওয়া যায় যে তিনি মুঘল বাদশাহীর
তৎকালীন দুর্বলতার কথা এই কোড আনকোডেতে প্রকাশ করেছেন। তিনি ভালো করে জানতেন মুঘল প্রশাসনে মুঘল যিনি বাদশাহ রয়েছেন আজম শাহ, ওই সময়কালে তিনি তার অস্থির বাদশাহী, মানে আনস্টেবল পলিটিক্স ছিল মুঘল বাদশাহীর ভেতরে। অর্থনীতির দিক দিয়ে দুর্বল হয়ে গেছে, পলিটিক্স দিক দিয়ে দুর্বল হয়ে গিয়েছে, এবং অন্যান্য অঞ্চলের সমস্ত যারা আঞ্চলিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছেন। এই অবস্থায় মুঘল বাদশাহী দুর্বল। উত্তর ভারত জয় করতে গেলে মুঘল বাদশাহকে এই সুযোগ ছাড়া আর হাতছাড়া করা যাবে না। এই সুযোগটা তার কাছে সেরা সুযোগ। এই জন্য তিনি কোড আনকোড বলছেন যে এখন শাহুকে তিনি বলছেন যে এখন মুঘল শক্তি হচ্ছে শুষ্কপ্রায় বৃক্ষের কাণ্ডে কুঠারঘাত করার সময় উপস্থিত। তিনি বলছেন এখন মুঘল শক্তির শুষ্কপ্রায় কাণ্ডে, মানে বৃক্ষের কাণ্ডে কুঠারঘাত করার সময় উপস্থিত, কোড আনকোড। তাহলে শুষ্ক বৃক্ষের ডালপালাগুলি আপনা থেকেই ঝরে পড়বে এবং হিন্দুস্তানে মারাঠা বিজয়ের ফলে কৃষ্ণা থেকে আটক পর্যন্ত মারাঠা পতাকা উড়বে। তা শাহুকে তিনি বোঝাতে পেরেছেন এই কোড আনকোড কথার মাধ্যমে যে মুঘল বাদশাহটা এখন হচ্ছে কি একটা শুকিয়ে যাওয়া কাণ্ডের মতো, सूखा हुआ पेड़ है, अगर उसमें अगर लकड़ी मारेंगे, वहाँ पर कुठार मारेंगे तो उसका जो आजू बाजू में लकड़ी है वो अपने आप झड़ जाएगा। মানে মুঘল বাদশাহীকে এরকম একটা বর্ণনা শাহুকে বোঝাতে পারলেন, ছত্রপতিকে তিনি বোঝাতে পারলেন প্রথম বাজিরাও। ছত্রপতি এতে কিন্তু প্ল্যানটাতে খুব রাজি হলেন। ছত্রপতি খুব খুশি হয়ে তিনি এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন যে উত্তর ভারত আক্রমণ করা হবে। এখন উত্তর ভারত যাওয়ার পথে পালক্ষেত বলে জায়গা রয়েছে। এবার তিনি প্ল্যান করে ফেলেছেন পালক্ষেত বলে জায়গাতে নিজাম, ওই যে হায়দ্রাবাদের নিজামুল মুলকের সঙ্গে আবার যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে নিজামকে তিনি আবার পরাজিত করছেন। পরাজিত করার পর মুঙ্গিসিপ গাঁও বলে একটি জায়গায় চুক্তি হচ্ছে এবং এই চুক্তিতে নিজামের সঙ্গে সন্ধিতে দক্ষিণ ভারতের প্রায় 6টা এলাকায় প্রদেশে শাহুর আন্ডারেতে এনে দিতে বাধ্য হচ্ছেন এবং চৌথ এবং সারদশমুখী আদায় করতে পারবে মারাঠা সেনা, এই মর্মে নিজাম লিখে দিচ্ছেন। কাকে লিখে দিচ্ছেন? শাহুর নামে লিখে দিচ্ছেন, শাহুকে ছত্রপতি। তাহলে এই যে মানে পালক্ষেতের যুদ্ধে পরাজয় নিজামকে মানে পুরোপুরিভাবে নাস্তানাবুদ করে দিয়েছিলেন প্রথম বাজিরাও, এবং সেখানে মারাঠা আধিপত্য প্রতিষ্ঠিত হলো। এইভাবে কি হলো, এই যুদ্ধের মধ্য দিয়ে এখন আমরা দেখতে পেলাম দক্ষিণ ভারতে মারাঠা আধিপত্য মোটামুটিভাবে নিরঙ্কুশ রূপে একটা মারাঠা সাম্রাজ্যের আধিপত্য কিন্তু প্রতিষ্ঠিত হলো। मतलब इस पालखेत युद्ध में निज़ाम को परास्त करके इन्होंने 6 प्रदेश का जो चौथ और सरदेशमुखी जो टैक्स लेने का जो वादा निज़ाम से शाहू को देने के बाद, इसके बाद साउथ इंडिया में मराठा जो एम्पायर का जो मतलब जो शिवाजी का जो मराठा एम्पायर था और उसके बाद के जो छत्रपति शाहू है, तो ये शाहू का एम्पायर साउथ इंडिया में पूरी तरह से पकड़ मजबूत कर लिया। বাজিরাও উত্তর ভারতের দিকে অভিযানে চলেছেন। এই সময়ে বাজিরাও যে পরিকল্পনাটা করেছিলেন, যে প্রস্তাবটা করেছিলেন, যে প্ল্যানটা করেছিলেন, যে তত্ত্বটা তিনি আবিষ্কার করে উত্তর ভারতকে নিজের মুষ্টির মানে মারাঠা সাম্রাজ্যের ছত্রছায়া আনতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে টার্মটা তিনি ব্যবহার করছেন হিন্দু পাদ পাতশাহী। এই হিন্দু পাদ পাতশাহী এই তত্ত্বের মাধ্যমে শিবাজি যে আদর্শ মারাঠা সাম্রাজ্য স্থাপনের, বৃহত্তর মারাঠা সাম্রাজ্য, সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করার পরিকল্পনা শুরু করলেন। প্রথমেই বলি হিন্দু পাদ পাতশাহী শব্দটার অর্থ। হিন্দু পাদ পাতশাহী শব্দটার অর্থ এখন খুব স্পষ্টভাবে কিছু বলা যায় না, তবে এটা বলতে পারা যায় যে এর মাধ্যমে তিনি হিন্দুত্বকে উত্তর ভারতবর্ষে বিস্তার লাভ করাতে চান। हिंदुत्व माने हिंदुत्ववाद जो इसको हम बोलते हैं हिंदुइज्म, इसको सामने रख के ये नॉर्थ इंडिया को अपने अंडर में लेना चाह रहे थे। ये हम बोल सकते हैं कि हिंदू पादोपाध्याय का एक इजी मतलब यही है। তিনি টার্গেট করলেন উত্তর ভারতবর্ষে যে সমস্ত হিন্দু রাজারা রয়েছেন, সেই হিন্দু রাজাদের তিনি তত্ত্বটাকে বোঝাচ্ছেন যে আমরা এতদিন মুসলিমদের আন্ডারে রয়েছি, মুঘলদের আন্ডারে,
যদি আমার এই থিওরি, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, তাহলে আমার এই হিন্দু পাদপাদশাহী আদর্শের মাধ্যমে আমরা কি করব, হিন্দু সাম্রাজ্য ভারতবর্ষে প্রতিস্থাপন করতে মানে স্থাপন করতে পারবো। গোটা ভারতবর্ষে একটা অখণ্ড হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে। অর্থাৎ এই যে पूरे भारतवर्ष में एक हिंदू राष्ट्र की स्थापना होगा, इस थ्योरी को लेकर बाजीराव फर्स्ट आगे निकलते रहे। মুঘল সুবেদারদের হাত থেকে এই সময় উত্তর ভারতবর্ষের নানান যারা সামন্ত প্রভু ছিলেন তারা অত্যাচারিত হচ্ছিলেন। বলে মুঘল যারা সুবেদার ছিলেন, প্রত্যেক প্রদেশে তো একটা করে সুবেদার থাকতো, প্রদেশের শাসনকর্তাদের সুবেদার বলা হতো। তো কিন্তু যারা হিন্দু সর্দার ছিলেন, যেমন ধরো রাজপুত, বুন্দেলা, এই যারা এরা ছিলেন, এরা কিন্তু অত্যাচারিত হচ্ছিলেন এবং এরা কেউ খুশি ছিলেন না মুঘলদের ওই সুবেদারদের মানে আচরণের দ্বারা। তাই তারা একটা সুযোগ পেলেন যে এটা একটা তো ভীষণ ভালো সুযোগ, আমরা হিন্দুরা যদি আমরা এই কাজটা করতে পারি এবং বাজিরাও ফার্স্টকে যদি আমরা সমর্থন দিতে পারি, তাহলে আমাদের ভারতবর্ষে এই মুঘল সুবেদারদের অত্যাচারের হাত থেকে আমরা কিন্তু বাঁচব। তাহলে তার জন্য তারা মন খুলে সমর্থন দিতে লাগলেন এবং সমর্থন দিয়ে বললেন যে আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। কাকে বলছেন? বাজিরাও ফার্স্টের সঙ্গে। কারা বলছেন? এই যে বুন্দেলা এবং রাজপুত যারা ছিলেন তারা সমর্থন জানাচ্ছেন, যার ফলে তীব্র গতিতে বাজিরাও ফার্স্ট দিল্লির অভিমুখে যাত্রা করেছিলেন। মহারাষ্ট্রের একটি ছোট্ট এলাকা সামন্ত মানে পেশোয়া প্রধানমন্ত্রী মারাঠা পেশোয়া প্রথম বাজিরাও উত্তর ভারতের এই যে স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে চলেছেন, এই স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য দুটো রাজ্যকে দখল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটা ছাড়া উত্তর ভারতে অভিযান অসম্ভব। একটা হচ্ছে গুজরাট, একটা হচ্ছে মালব। তো 1705 সালে মারাঠা সেনাপতি খান্ডেরাও দাভাদে তিনি প্রথম গুজরাট আক্রমণ করেছিলেন। 1705 খান্ডেরাও দাভাদে, he was the commander in chief of मराठा। तो ये मराठा का एक सेनापति था जिन्होंने गुजरात पहली बार आक्रमण किए थे 1705 में। মারাঠা পেশোয়া প্রধানমন্ত্রী মানে পেশোয়া বাজিরাও ফার্স্ট তিনি সবসময়ই একে ইনসিস্ট করতেন যে মানে বারবার আক্রমণ করা হোক গুজরাটকে, কারণ গুজরাট অত্যন্ত সম্পদশালী প্রদেশ, এখান থেকে প্রচুর টাকা পয়সা আসবে এবং আমাদের আরব সাগরে যে বিজনেসটা হচ্ছিল মিডল ইস্টের সঙ্গে মানে আমাদের মধ্যপ্রাচ্য ওই এই এরিয়ার সঙ্গে আরব সাগরকে কেন্দ্র করে সেটা গুজরাটের মাধ্যমেই হচ্ছিল। তারপরে গুজরাটকে দখলে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। তখন গুজরাটের যিনি সুবেদার ছিলেন তার নাম হচ্ছে সরবুলান্দ খান। সরবুলান্দ খান 1730 সালে বারবার যেহেতু মারাঠারা আক্রমণ করছিল এবং তিনি বাধ্য হয়েই সরবুলান্দ খান মারাঠা আক্রমণকে প্রতিরোধ করতে না পেরে মারাঠাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং তিনি রাজি হয়েছিলেন যে মারাঠা পেশোয়া এরপর থেকে গুজরাটে চৌথ ও সারদেশমুখী যে কর আদায় করতে পারবেন এবং গুজরাটে এর মাধ্যমে কি হলো, মারাঠাদের শাসন প্রতিষ্ঠিত হলো, মুঘল যে আধিপত্য সেটা শেষ হলো। অর্থাৎ गुजरात अब से क्या हो गया, अब से मराठा के अंडर में आ गए, मुग़ल जो ट्रेडिशन वहाँ पर थे वो ख़त्म हो गया। 1730 इस यहाँ पर इस ईयर इन्होंने एक इनका जो सूबेदार था गुजरात का सरबुलंद खान पेशवा के साथ इन्होंने पैक्ट बना लिया। एरपर रইল মালব। আচ্ছা মালবের যিনি মালব বলে যে রাজ্যটা মানে মালব বলে যে প্রদেশটা, এই প্রদেশটার আর গুরুত্ব কোথায়? মালব প্রদেশটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল যেটা উত্তর এবং দক্ষিণ ভারতের মাঝামাঝি এলাকায় এটা অবস্থিত এবং এই মাঝামাঝি এলাকা অবস্থান করার জন্য আগে মালব যদি কেউ দখল করতে পারে তাহলে সে উত্তর ভারতে যেতে পারবে, দক্ষিণ ভারতে যেতে পারবে, গুরুত্বপূর্ণ সেন্টার। এই সেন্টারটাকে দখল করতে হবে। মুঘলদের হাতছাড়া যদি এই সেন্টার হয় মালব, তবেই কিন্তু মারাঠারা রাজপুতানা মানে আমাদের যে বর্তমান রাজস্থানের যে এরিয়া রাজপুতানা এবং উত্তর ভারতের প্রভাব বিস্তার করতে পারবে। তো বাজিরাও ফার্স্টের কিন্তু মাথাতে এটা সবসময়তেই ছিল যে তিনি কিন্তু চাইছেন যে মালব যে কোনো মূল্যে কিন্তু নিতে হবে। ইতিমধ্যে মালবকে যাতে মারাঠারা দখল করতে না পারে তার জন্য মুঘল বাদশাহ দুজন সেনাপতিকে নিয়োগ করেছিলেন। একজন হচ্ছেন সোয়াই জয় সিং
আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ খান রাঙ্গাস। একজনের নাম সোয়াই জয় সিং আর একজনের নাম মোহাম্মদ খান রাঙ্গাস। তো প্রথমে মোহাম্মদ খান রাঙ্গাসকে দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে করে মানে মারাঠারা কোনো অবস্থাতেই মালব দখল করতে না পারে। তো যখন মারাঠা আক্রমণকে প্রতিহত করতে পারলেন না রাঙ্গাস, তখন তার জায়গায় পুনরায় এই সোয়াই জয় সিংকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা, সোয়াই জয় সিং ছিলেন একজন হিন্দু এবং ইনি ছিলেন রাজপুত। তিনি এইদিকে মারাঠা সেনাপতি যারা বারবার মালব আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন তাদের নাম পাওয়া যাচ্ছে উদাজি পাবার আর মলহর রাও হোলকার। উদাজি পাবার, মালহর রাও হোলকার, যারা মারাঠা সেনা নেতৃত্ব দিচ্ছিলেন মালব রাজ্যটাকে মারাঠাদের আন্ডারেতে নিয়ে আসার জন্য, তীব্র আক্রমণ চালাচ্ছেন। তো বাজিরাওয়ের এই সময়তে কি প্ল্যান হয়েছিল বাজিরাও যে প্ল্যান হিন্দু পাদ পাদশাহী, হিন্দুত্বের যে বাণী, হিন্দুত্বের যে আদর্শ নিয়ে তিনি উত্তর ভারতের অভিযানের দিকে বেরিয়েছেন, সেই আদর্শে অনুপ্রাণিত করা হচ্ছে কাকে? ওই যে মুঘল সেনাপতি সোয়াই জয় সিং। জয় সিং ছিলেন হিন্দু, তিনিও আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে গেছেন এবং মারাঠা বাহিনীকে প্রতিহত করার জন্য পূর্ণ শক্তি থেকে তিনি বিরত থাকলেন, অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে যুদ্ধ করলেন না মারাঠাদের সঙ্গে, কারণ তিনি হিন্দু পাদপাদশাহী আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। কি হলো ফল হলো যে মালব মারাঠাদের আন্ডারে চলে গেল। তাহলে দেখো, গুজরাট একবারে দখল করা হলো আর এদিকে মালবকেও দখল করা হলো। এর ফলে যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে উত্তর ভারতে যাওয়ার রাস্তা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেল মারাঠা पेशवा प्रथम बाजीराव सामने। मतलब अब से क्या हुआ, जब से ये सोवाई जय सिंह इन्होंने हिंदू पादोपाध्यायी का थ्योरी मान लिए और उसके बाद इन्होंने पूरी समता से मराठा जो सेना थे उनके अगेंस्ट में युद्ध नहीं किए, क्योंकि वो सोचने लगे कि हम भी हिंदू हैं और एक हिंदू राष्ट्र बनाना चाह रहे बालाजी फर्स्ट, या माने बाजीराव फर्स्ट, तो इसके लिए इन्होंने समर्थन कर दिए। तो इसलिए युद्ध नहीं किए और इसके चलते क्या हुआ, मालव मराठा के अंडर में चला आया। পরবর্তী স্টেপ হচ্ছে মারাঠা পেশোয়া বাজিরাও উত্তরের দিকে যখন এগিয়ে চলেছেন, একটি বড় রাজ্য গুরুত্বপূর্ণ ছিল যেটির নাম হচ্ছে বুন্দেলখণ্ড। আচ্ছা, বুন্দেলাদের জাতি। তো বুন্দেলখণ্ডের যিনি মুঘল সুবেদার ছিলেন তার নাম হচ্ছে এই মোহাম্মদ খান রাঙ্গাস। আচ্ছা, বুন্দেলাদের একজন যিনি রাজা তার নাম হচ্ছে ছত্রসাল। রাজা বলতে যিনি অধিপতি, বুন্দেলখণ্ডের অধিপতি ছিলেন ছত্রসাল। এদিকে মুঘল সুবেদারের নাম বললাম মোহাম্মদ খান রাঙ্গাস। এখন মোহাম্মদ খান রাঙ্গাসের অত্যাচারে এই ছত্রসাল অত্যন্ত অত্যাচারিত ছিলেন। তো তখন তো সিস্টেম মানতে বাধ্য ছিল সুবেদারদের কথা, প্রদেশের যারা হেড হতেন তাদের কথা মানতে বাধ্য হতো সুবেদারদের কথা। তো এই অবস্থায় তিনিও একটা পরিত্রাণের আশা পাচ্ছেন বাজিরাও ফার্স্টকে দেখে। বাজিরাও ফার্স্টকে তিনি সমর্থন জানাচ্ছেন এবং তিনি এমনটাও ঘোষণা করে দিচ্ছেন যে বাজিরাওকে তিনি নিজ পুত্ররূপে ঘোষণা করে দিচ্ছেন যে ও আমার পুত্র। অর্থাৎ বাজিরাওকে বুন্দেলার আর যে এরিয়া সেটা হচ্ছে কল্পি সাগর, এই যে টোটাল এরিয়া বুন্দেলখণ্ডের পরে তিনি তার মধ্য দিয়ে সেনাবাহিনী নিয়ে যাবেন এবং ওই অঞ্চলে সমর্থন সম্পূর্ণরূপে ছত্রসাল কাকে সমর্থন করছেন, বাজিরাও ফার্স্টকে। এবং যার ফলে যে অঞ্চলটা রাঙ্গাস পুরোপুরিভাবে কন্ট্রোল করছিল, রাঙ্গাসের হাত থেকে তিনি কিন্তু দখল করে নিচ্ছেন, बाजीराव फर्स्ट दखल করে নিচ্ছেন। मतलब बुंदेलखंड अब से किसके अंडर में आ गया, वो बाजीराव फर्स्ट के अंडर में। अब क्या रह गया, अब रह गया दिल्ली और रह गया अयोध्या। दिल्ली और अयोध्या बाकी रইল। তিনি এরপর দিল্লির অভিমুখে যাত্রা করছেন। একটা সেনাবাহিনী দিল্লির দিকে যাত্রা এক ভাগ পাঠাচ্ছেন আর একটা দিক দিয়ে তিনি অযোধ্যার দিকে পাঠাচ্ছেন। এই সময়েতে অযোধ্যার এবং দিল্লির যারা উপকূলে বসবাসকারী, ওই উপকূল বলতে ওই অঞ্চলটাতে বেশ কিছু আমরা অরঙ্গজেব পড়তে গিয়ে পড়েছি, যেটা জাট, মেওয়াট দস্যু, ওই যে জাট, সতনামি, মেওয়াট, এই সমস্ত দস্যু ছিল। তো বলা হচ্ছে যে যারা ওই এরিয়ার কৃষক আন্দোলন করেছিলেন মুঘল বাদশাহ অরঙ্গজেবের বিরুদ্ধে, তারা জাট এবং মেওয়াট দস্যুরা মারাঠাদের পক্ষ নিয়েছিল, কারণ তারা চাইছিলেন মারাঠাদের মুঘলদের অত্যাচার থেকে মুক্তি। মানে এক প্রকারে সব জিনিসটা যেন ফেভারে কাজ করছিল এই মারাঠা বাজিরাও, প্রথম বাজিরাওয়ের ফেভারে। তো
তিনি কি করলেন, দিল্লির অভিমুখে যেহেতু সমর্থন পেয়ে গেছেন ওই এলাকার লোকাল মানুষদের, তাই তিনি দিল্লির অভিমুখে যাত্রা করছেন। এমত অবস্থায় মুঘল বাদশাহ তিনি দেখছেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন যে বাজিরাও ফার্স্ট যে কোনো মুহূর্তে তিনি দিল্লি আক্রমণ করবেন। এই অবস্থায় তিনি তার অত্যন্ত সুহৃদ, তার অত্যন্ত প্রদেশ যেটা তাকে সাহায্য করতে পারবেন, মুঘল বাদশাহকে যিনি সাহায্য করতে পারবেন তিনি হচ্ছে নিজাম। এই নিজামের সাহায্য লাভের জন্য নিজামকে তিনি ডেকে পাঠাচ্ছেন যে যাতে করে মুঘল বাদশাহী মারাঠাদের আন্ডারে না চলে যায়। সে নিজাম ভীষণ দলবল নিয়ে আসছেন, সেনা নিয়ে। তো উত্তর ভারতের দিকে যখন মুভ করছেন নিজাম হায়দ্রাবাদ থেকে, তখন ভোপালে মধ্যপ্রদেশের ভোপালে একটা জায়গায় যুদ্ধ হচ্ছে। ভোপালে 1737 সালে এই যুদ্ধটা হচ্ছে, 1737। তো এই 1737 সালে এই যুদ্ধে নিজাম চূড়ান্তভাবে পরাজিত হচ্ছেন এবং নিজামের বাহিনীকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। বাজিরাও ফার্স্ট ছত্রভঙ্গ করে দিচ্ছেন। এর মাধ্যমে তিনি কি করছেন, এটা একটা জায়গার নাম আছে দুরহা সরাই। এই দুরহা সরাইতে সন্ধি চুক্তি স্বাক্ষর হচ্ছে বাজিরাও ফার্স্ট এবং নিজামের মধ্যে। এই বাজিরাও ফার্স্ট এবং নিজামের মধ্যে চুক্তিতে বলা হলো যে পেশোয়াকে নিজাম 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেবেন এবং একই সঙ্গে নর্মদা নদী থেকে চম্বল, মধ্যপ্রদেশের যে চম্বল এলাকা, সেই অঞ্চলে পেশোয়ার অধিকারকে তিনি মেনে নেবেন। मतलब पेशवा का जो एरिया के रूप में ये नर्मदा से ये चंबल तक ये मान लेंगे और 50 लाख रुपए इनको देना पड़ेगा, निज़ाम को देना पड़ेगा पेशवा को। আর একটা যেটা হচ্ছে যে মালব অঞ্চলেতে মারাঠাদের প্রকৃত যে কর্তৃত্ব রয়েছে সেটা কিন্তু নিজাম মেনে নিতে স্বীকার হলেন। অর্থাৎ মারাঠা সেনা দিল্লিতে এর ফলে কি হলো, উপস্থিত হলেন প্রথম বাজিরাও দিল্লির উপকণ্ঠে উপস্থিত হলেন শেষমেশ। কিন্তু তিনি যেহেতু তার যে পূর্বপুরুষরা ছিল মুঘলদের পূর্বপুরুষ বলতে মুঘলদের যিনি রেসপেক্ট করতেন, অর্থাৎ যে তাই জন্য তিনি সম্পূর্ণরূপে দিল্লিতে প্রবেশ করলেন না। দিল্লির যে রাজদরবার সেখানে মারাঠা পেশোয়া কিন্তু তিনি প্রবেশ করেননি। যার ফলে একদিক দিয়ে এই ঘটনাটা যখন ঘটছে সেই সময়তে ভারতবর্ষে একটি বিদেশি শক্তি আক্রমণের একটা বিরাট প্রবল সম্ভাবনা জেগে গিয়েছিল। তার নাম তোমরা শুনেছ, তিনি হচ্ছেন নাদির শাহ, পারস্যের বিখ্যাত বীর যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, নাদির শাহ। ইতিমধ্যে কি হচ্ছে, তাহলে একটা কথা, দিল্লিতে উপকণ্ঠে যখন এসে উপস্থিত হলেন মারাঠা পেশোয়া প্রথম বাজিরাও, এই বাজিরাওয়ের আসার সঙ্গে সঙ্গে একটা জিনিস প্রতিষ্ঠিত হলো, সেটা হচ্ছে যে উত্তর এবং দক্ষিণ ভারতে এই সময় প্রুফ হয়ে গেল যে মারাঠারাই সর্বশ্রেষ্ঠ শক্তি। ভারতবর্ষে আর কোনো বড় শক্তি নেই যারা মারাঠা শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য অদৃষ্টের এই পরিহাস যে 1740 সালে মারাঠা সাম্রাজ্যের এই বিখ্যাত বীর মারা যাচ্ছেন, বাজিরাও ফার্স্ট মারা গেলেন। এবং ইতিমধ্যেই আমরা জানি যে নাদির শাহ ভারত আক্রমণ করলেন এবং মোহাম্মদ শাহ তিনি মুঘল বাদশাহ ছিলেন, লুট করে নিয়ে যাচ্ছেন গোটা দিল্লিকে, তিনি শেষ করে দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ তার যে স্বপ্ন, তিনি দিল্লিতে পৌঁছালেন, হয়তো আরও কিছুদিন বাঁচলে তিনি সেই দিল্লির গোটা ভারতবর্ষে তার যে হিন্দু পাদোপাধ্যায় যে আদর্শ সেটা তিনি প্রতিষ্ঠিত করতে পারতেন। এমনকি এটাও বলা হয় যে বালাজি বাজিরাও নাদির শাহ আক্রমণকে প্রতিহত করার জন্য তিনি তৎকালীন যারা মুসলমান সুবেদার ছিলেন এবং হিন্দু যারা সামন্তরা ছিলেন তাদেরকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে আমাদেরকে একজোট হয়ে নাদির শাহের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের, ওই যে বললাম দুর্ভাগ্যের পরিহাস অদৃষ্টের, তিনি 1740 সালে মারা যাচ্ছেন। मतलब अब वो ज़्यादा दिन बचे नहीं। 1740 ये 1740 में इनका मौत हो जाता है, बालाजी बाजीराव फर्स्ट का मौत हो जाता है। और इसी के साथ साथ उनका जो सपना है हिंदू पादोपाध्याय का जो तथ्य है वो थ्योरी वो भी ख़त्म हो जाता है, मतलब वो अब नहीं रहा। আমরা উপসংহারে এনার কৃতিত্বটাকে একটু দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনি কতটা বিখ্যাত হয়েছিলেন। উপসংহারে আমরা এটা বলবো যে মারাঠা সাম্রাজ্য একটি
মহারাষ্ট্র অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেটার প্রতিষ্ঠা করে গিয়েছিলেন শিবাজি। বালাজি বিশ্বনাথ একটু চেষ্টা করলেন, কিন্তু প্রথম বাজিরাও তিনি ওই মারাঠা সাম্রাজ্যের শিবাজির দ্বারা প্রতিষ্ঠিত যে সাম্রাজ্য তাকে কি করলেন, সর্বভারতীয় রূপ দান করলেন। মানে হচ্ছে প্যান ইন্ডিয়ান যে কনসেপ্ট, তিনি কিন্তু মারাঠা জাতির প্যান ইন্ডিয়ান যে ইনফ্লুয়েন্স সেটা কিন্তু স্থাপন করতে পেরেছিলেন। বালাজি বাজিরাওয়ের অনেক কিছু ভালো দিক খারাপ দিক আছে, আমি খুব ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। যে বালাজি বাজিরাও যে ভালো কাজটা করেছিলেন সেটা তো আমি তোমাদের বললাম, যে প্যান ইন্ডিয়ান কনসেপ্ট। কিন্তু ঐতিহাসিক মানে মারাঠাদের নিয়ে যিনি রিসার্চ করেছেন সে হচ্ছে ভিজি দিঘে, ডক্টর ভিজি দিঘের মানে বই আছে পেশোয়া বাজিরাও ফার্স্ট অ্যান্ড মারাঠা এক্সপেনশন। সেই বইয়েতে তিনি বাজিরাওয়ের কিছু উল্টো দিক যেটা তিনি সমালোচনার সঙ্গে দেখেছেন, যে মারাঠা জাতির এই যে অস্তিত্বের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে বেশ কিছু দুর্বল দিকও বাজিরাও ফার্স্টের মধ্যে ছিল। সেটা হচ্ছে তিনি নিজামকে মানে পুরোপুরিভাবে নির্মূল করেননি। নিজামকে নির্মূল না করার কারণে পরবর্তীকালে নিজাম আবার মারাঠা সাম্রাজ্য আক্রমণে সাহায্য করেছেন, ইংরেজদের সাহায্য করেছেন পরবর্তীকালে আমরা দেখেছি। মানে নিজামকে যদি তিনি সেই সময় মানে পুরো নির্মূল করে দিতেন তাহলে মারাঠা সাম্রাজ্যের অধিপতি আরও বিস্তার সম্ভব হতো। দুই, তিনি কৃষি ব্যবস্থার দিকে অতটা ভালো, যেমন ধরো নদীর বাঁধ বা জলসেচ, मतलब नदियों का बांध अगर पानी के बंदोबस्त करते तो मराठा जो फार्मिंग सिस्टम है वो स्ट्रॉन्ग कर सकते थे, लेकिन इनकी यहाँ पर ये नज़र नहीं था। और एक बात है जो ट्रेड के बारे में बाजीराव फर्स्ट ने उतनी ध्यान नहीं दिया था। तो इन्होंने यही किए थे कि महाराष्ट्र के अगर वो पोर्ट जो है उनको अगर सटीक ढंग से अगर इस्तेमाल करते तो मराठा का जो एम्पायर का जो इकोनॉमी वो बहुत अच्छा हो सकता था। और सबसे बड़ी बात चौथ और सरदेशमुखी, इन टैक्स को ख़त्म नहीं किए थे। एक बहुत गलत टैक्स था, ये भी हिस्टोरियंस VG दिघे ये बोल रहे हैं ये गलत टैक्स था। इसीलिए सब लोग इसको इस टैक्स की वजह से क्या हुआ कि सब लोग मानते नहीं थे, मतलब मराठा प्रशासन को सब लोग मानते नहीं थे। बाद में जाके इसका पता चला कि इसका बहुत ही खामियाजा मराठा को भुगतना पड़ा था। তাহলে মারাঠা প্রশাসনের কিছু দুর্বলতার কথা পেশোয়া বাজিরাও ফার্স্টের সময়কালে মন্তব্য করেছেন ভিজে ডিগে ঐতিহাসিক। প্রথমটা আমি বললাম নিজামকে পরাজিত করতে না পারাটা একটা ভুল, তিনি কৃষির দিকে নজর দেননি, তিনি ট্রেডের দিকটা ততটা খেয়াল রাখেনি, যার ফলে মারাঠার যে মানে অর্থনীতি অত্যন্ত ভেঙে পড়েছিল। এবং আরেকটা জিনিস যেটা ভিজে ডিগে মন্তব্য করেছেন যে তিনি মারাঠা সর্দারদের যদি পুরোপুরি নির্মূল করে দিতেন তাহলে একটা বিষয় ব্যাপার হতো, কিন্তু মারাঠা সর্দাররা যেই প্রথম বাজিরাও মারা গেলেন সেই সময় মারাঠা সর্দাররা আবার নিজেরা এলাকায় এই যে ভোঁসলে, সিন্ধিয়া, হোলকার এরা মারাচারা দিয়ে উঠলো, যার ফলে মারাঠা শক্তি কিন্তু আস্তে আস্তে ভিতটা নড়ে গেল, মানে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া যাকে বলা হয়। ডক্টর সুরেন্দ্রনাথ সেন ইনি বিখ্যাত একটি বই রয়েছে তার, মারাঠা মিলিটারি সিস্টেমস অফ দ্য মারাঠা। এটা এখানে বলতে গিয়ে তিনি বলছেন যে প্রথম বাজিরাও যে তত্ত্ব হিন্দু পাদপাৎসায় আদর্শ তিনি উত্তর ভারতবর্ষ সাম্রাজ্য জয়ে ব্যবহার করতে চেয়েছিলেন সেটা কিন্তু আদর্শ মানে ঘাঁটি কিন্তু ছিল না। বাজিরাওয়ের আদর্শ উত্তর ভারতবর্ষে হিন্দু এলাকাতে বিশেষ করে হিন্দুরা যাদের চৌথ এবং সারদেশমুখী যে কর সেই আদায় করবে না সেই ভয় দেখানোর বিনিময়ে তিনি এই আদর্শকে হিন্দু রাজারা নাকি মেনে নিয়েছিলেন। অর্থাৎ এই ব্যাপারটা হিন্দু এবং মুসলমান সবার ওপরই পরবর্তীকালে মারাঠা বাহিনী ব্যয় সংকুলনের জন্য পরবর্তীকালে এটা ইউজ করেছিলেন। অর্থাৎ একটা কথা সুরেন্দ্রনাথ সেন বলছেন যে এই আদর্শের দ্বারা মারাঠা সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়নি। আমরা কিন্তু মারাঠা সাম্রাজ্য তার নিজের যে অস্তিত্ব সেটা কিন্তু বেরিয়ে আসতে পেরেছিল এমনটা কিন্তু সুরেন্দ্রনাথ সেন কিন্তু মনে করেন না। হিন্দু সার্বভৌমত্বের কথা বলে তিনি বলেছিলেন হিন্দু সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে, আসলে সেই জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছিল মারাঠা আধিপত্য, যেটা কিন্তু সবাই ভালো চোখে কিন্তু মেনে নেয়নি। আর একটা জিনিস হচ্ছে যে ভারতবর্ষে তো শুধুমাত্র যে হিন্দুরাই তো বসবাস করে তাই নয়, হিন্দুরা নয় মুসলমানরাও রয়েছেন, কারণ ভারতবর্ষে তো দীর্ঘদিন মুসলিমদের শাসন ছিল। ফলে হিন্দুরাও মারাঠা সাম্রাজ্যের এই যে আধিপত্যবাদ এবং হিন্দু পাদপাৎসায়িক যে থিওরি এটার দ্বারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। তাদের মনের মধ্যে আশঙ্কা জন্মেছিল যে ভারতবর্ষে হিন্দু পুরো রাজত্ব যেন প্রতিস্থাপিত না হয়ে যায়, যার ফলে
কোনো রাজনৈতিকভাবেই তাদের আর কোনো রকমের ক্ষমতা থাকবে না যদি ভারতবর্ষে হিন্দু রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। মানে এই কথাটা मुसलमानरा भावছিলেন। अर्थात हिंदू पादोपाध्यायी जो थ्योरी है वो एक पॉलिटिकल एजेंडा जो उन्होंने बना के रखे थे पूरे नॉर्थ इंडिया में, ये बाद में जाके ऐसे सुरेंद्रनाथ सेन बोल रहे हैं द आइडियल ऑफ हिंदू पादोपाध्यायी वॉज नॉट ए जेन्युइन वन। ये जेन्युइन नहीं था। ये आदर्श जो है केवल मात्र चौथा और सारदेशमुखी को लेने के लिए हिंदू राजा के ऊपर ये सिस्टम चलाए थे जो उस वक्त के लिए बाजीराव फास्ट को ज़रूरी था। लेकिन बाद में जाके पता चला ये हिंदू राष्ट्र की बात नहीं कर रहे, ये मराठा की बात कर रहे हैं। मतलब वो लेवल वो टच नहीं कर पाए थे जिस आदर्श की बात बाजीराव फास्ट ने बोला था। और एक बात अभी बोले हमने कि मुस्लिम जो थे वो बहुत इनसिक्योर फील करने लगे कि अगर हिंदू राष्ट्र बन गया तो इन लोगों का जो पॉलिटिकल करियर है ये भारतवर्ष में इतने सालों से जो रहा है वो ख़त्म हो जाएगा। इसके चलते क्या हुआ, एक बहुत ही ख़तरनाक स्थिति भारतवर्ष में हो गया था कि हम लोग जानते हैं कि बाद में जो 1761 तो ये यहाँ पर तो अहमद शाह अब्दाली ने आक्रमण किया था भारतवर्ष को, जो अफगान रूलर्स थे। तो इनके पक्ष में बहुत सारा मुस्लिम जो सूबेदार थे वो उनको समर्थन करने लगे थे क्योंकि वो मुस्लिम थे। इसलिए क्योंकि ये लोग डर गए थे, हिंदू पादोपाध्यायी के जो थ्योरी है वो इन लोग मुस्लिम्स लोग डर गए थे। মানে ভারতবর্ষে মুসলমানরা অত্যন্ত আতঙ্কিত হয়েছিলেন। আমরা জানি 1761 সালে যে তৃতীয় পানিপথের যুদ্ধের কথা বলা হয়, আহমদ শাহ আবদালি যে মারাঠাদের আক্রমণ মানে মারাঠাদের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু মুসলমানরা আহমদ শাহ আবদালিকে সমর্থন করে দিয়েছিলেন, যেটা ভারতবর্ষের মানে জনসাধারণের মানে পক্ষে সেটা কিন্তু অত্যন্ত শুভ হয়নি। ওকে, শেষ লাইন আমি বলবো তোমাদের যে মারাঠা সাম্রাজ্যের যে সাম্রাজ্যবাদ সেইটার প্রতিষ্ঠায় বালাজি বাজিরাও সফল হয়েছিলেন এবং তিনি এ কথা যে সংস্কার সেই লেভেলে মানে অতটা সংস্কার করতে পারেননি ঠিক কথায়, কিন্তু শিবাজির যে আদর্শ সেই আদর্শ তিনি কিন্তু ভারতবর্ষে মারাঠা সাম্রাজ্য বিস্তার করার যে আদর্শ সেই আদর্শকে কিন্তু তিনি প্রতিস্থাপন করতে মানে পুরো শক্তিশালী ভিত্তির ওপরে स्थापन करते सक्षम हुए। मतलब हम लोग यही बोलेंगे कि शिवाजी ने जो सपना देखा था एक ऐसा साम्राज्य होगा जहाँ पर मराठा का दबदबा होगा, वो उस सपना को उन्होंने साकार किए थे बाजीराव फर्स्ट ने। हालांकि उनके टाइम से पहले मौत हो गया, उनका मौत हो गया। तो बालाजी बाजीराव फार्स्ट के निये एक 10 मार्केर राजनैतिक प्रश्न तोमादेरके करे राखबे तोमरा, अत्यंत गुरुत्वपूर्ण क्वेश्चन, अथवा 5 मार्केर क्वेश्चन करे राखबे हिंदू पादोपाध्यायी आदर्श कि हिंदू पादोपाध्यायी आदर्शेर द्वारा तिनि किभाबे माराठा साम्राज्य विस्तार घटिয়েছিলেন। मतलब हिंदू पादोपाध्यायी, व्हाट इज द मीनिंग ऑफ हिंदू पादोपाध्यायी एंड हाउ ही एक्सपेंड हिज एम्पायर विद दिस थॉट इन होल इंडिया, ऑल ओवर इंडिया। तो ये ऑल ओवर इंडिया में इनका हिंदू पादोपाध्यायी के थॉट के बेस्ड करके कैसे इन्होंने अपना साम्राज्य को बनाया था, मराठा एक्सपेंशन किए थे, इसके ऊपर तुम लोगों को एक नोट्स लिखना है। 5 मार्क्स का भी होगा अगर हिंदू पादोपाध्यायी का आता है, और 10 मार्क का होगा पूरा क्वेश्चन अगर आता है। ओके, तो আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। পরের দিনে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।